প্রেত চর্চার সমস্ত রকমের গল্প শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর শুনতে থাকুন আজকের গল্প। আজকে আপনারা শুনবেন পরপর 3টে গল্প। আজকের প্রথম গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প রক্তখদ্দক। শুনতে থাকুন। সন্ধ্যার সময় প্রাত্যহিক অভ্যাস মতো গুটি কয়েক সভা ক্লাবঘরের মধ্যে সমবেত হইয়াছিলাম। বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুতে লম্বা একটা সুখোটান দিয়া সেটা সযত্নে অ্যাস্ট্রের ওপর রাখিয়া দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিল, ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য এক কোণে বসিয়া একখানি সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাইতেছিল। বলিল, অসম্ভব একটা কিছু বড়দার বলাই চাই। বড়দা বলিল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবিকটা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন। অতুল, তোমার সাহিত্যে বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে? ঋষি বলিল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন। বড়দা, তোমার গল্প আরম্ভ হোক। অমূল্য অস্থির হইয়া বলিল, আজ তাহলে বড়দার কতকগুলো মিথ্যে কথা শুনেই সন্ধ্যাবেলাটা কাটাতে হবে? প্রশান্ত কণ্ঠে বড়দা বলিল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যা বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বৎসর। অমূল্য নাসারন্ধ্র হইতে একটা সশব্দ দীর্ঘশ্বাস বাহির হইল। বড়দা বলিল, গত বৎসর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল। বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করিয়া বলিল, আর একটি গুলিখোর। বড়দা ওদিকে কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলুম। আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলিল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়ে দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হওয়ার হয়ে গেছে। বড়দা বলিল, পেঁচোকে নেবার কারণ 3 জনের কমে চক্র হয় না। তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একটি আধটি নয়। পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থাকিয়া বড়দা বলিল, আমাদের সুভাষকে চেনো তো? জুনিয়র উকিল। তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান। বোধহয় তোমাদের স্মরণ আছে। অমূল্য, তুমি তো পড়াতে গেছিলে। হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন 3 জনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের ওপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবু ধ্যান শুরু করে দিল। বেশিক্ষণ নয় ভাই, মিনিট 5 চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেমন জবু থবু হয়ে গেছে। কষবে নাল গড়াচ্ছে, চোখ শিব নেত্র, বিজ বিজ করে কি যেন বকছে। কিরে বলে তাকে একটা ঠেলা দিল, কাত হয়ে পড়ে গেল। বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরলে। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়ছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলিল, বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলুম,
কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিলে বোঝা গেল না। বড়ই মুশকিল। তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিল। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান উঠে বসে লিখতে আরম্ভ করে দিলে। সে এক আশ্চর্য ব্যাপার। পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে একটারা কাগজ বাহির করিয়া বড়দা বলিল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে। দোস্তর মতো পাকা হাতের লেখা। কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা তদারক করিয়া বলিল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে। বড়দা বলিল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গেছিলাম। সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলুম অবিকল তার হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচিয়ে দেখতে পারো। অমূল্য বলিব, অবশ্য দেখব। ঋষি বলিল, সে যাক, এখন তুমি কি বলতে চাও? ওই কাগজের তারাটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বড়দা বলিল, এটা হচ্ছে মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউই বলতে পারে না, কিন্তু ওরার খানিকটা যে সত্যি তা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলিয়া বড়দা কাগজের তারাটা তুলিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল। যাহারা মুঙ্গের শহরের সহিত পরিচিত তাহারা জানেন যে উক্ত শহরের পিপরপাতি নামক যে বিখ্যাত বিথিপথ আছে, তাহার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সব গোরগুলি শতাধিক বর্ষের পুরাতন। স্থানটি অনাদৃত। কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থি পঞ্জর প্রকট করিয়া এই কবরগুলি কোনো রকমে নিজের অস্তিত্ব বজায় রাখিয়াছে। এই গোরস্থানের এক কোণে একটি কোষ্ঠী পাথরের গোড় আছে। এই গোড়টি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনিয়া আমি কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম। আমার জ্যেষ্ঠ শ্যালক বলিলেন যে গোড়টা সজীব। 50 বৎসর পূর্বে নাকি এক সাহেব ওই গোড় লক্ষ্য করিয়া গুলি ছুঁড়িয়াছিল। গুলির আঘাতে পাথর ফাটিয়া ঝলকে ঝলকে রক্ত উঠিয়াছিল। সে রক্তের দাগ এখনো মিলায় নাই। গোড়ের গায়ে তেমনি শুকাইয়া করাইয়া আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করিয়াছিল সেও প্রাণে বাঁচে নাই। সেই রাত্রেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হইয়াছিল। একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে লইয়া গোড়টি দেখতে গেলাম। শ্যালক আমারই সমবয়সী, প্রেতজনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে আসিয়া শ্যালক মন্দিরেই বায়ু পরিবর্তন করিতেছিলাম। সঙ্গে স্ত্রী ছিলেন। গোরস্থানের নিকটে গিয়া দেখিলাম স্থানটি কাটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য হইয়া আছে। অনেক যত্নে, অনেক সাবধানে পা ফেলিয়া এবং কাপড় চোপড় বাঁচাইয়া সেই ভুতুড়ে গোবরটির সম্মুখীন হইলাম। কালো পাথরের গোড়, আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়িল না। হঠাৎ যখন আমরা গোড়টির একেবারে নিকটে আসিয়া পৌঁছিয়াছি, তখন সেই কালো পাথরের উপর শায়িত আরো কালো একটা জন্তু বোধ হয় আমাদের পদশব্দে জাগিয়া উঠিয়া একবার আমাদের মুখের ওপর তাহার চক্ষু দুটা মেলিয়া ধরিয়া আস্তে আস্তে গোড়ের অন্তরালে মিলাইয়া গেল। দেখিলাম একটা কুকুর। রং কুচকুচে কালো, শরীর যে হিসাবে লম্বা সে হিসাবে উঁচু নয়, পা গোলা বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তাহার চক্ষু দুটা, হলদে রঙের সহিত ঈষৎ রক্তাভ এবং মণিহীন। পলক ফেলিলে মনে হয় যেন অন্ধকার রাত্রে খদ্দর জ্বলিতেছে। শ্যালক বলিলেন, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল।
আমি বলিলাম, 50 বছর আগে? কিন্তু কুকুরটাকে তো অত প্রাচীন বলে বোধ হয় না। আমরা কবরটার একেবারে পাশে গিয়া দাঁড়াইলাম। দেখিলাম কুকুরটা যে স্থানে শুইয়া ছিল ঠিক সেই স্থানে পাথরে খানিকটা চটা উঠিয়া গিয়াছে এবং তাহারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকাইয়া আছে। হঠাৎ রক্ত বলিয়া ভ্রম হয়, যেন ওই কুকুরটার সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়া আগলাইয়া থাকে। শ্যালক জিজ্ঞাসা করিলেন, কিরকম বোধ হচ্ছে? আমি বলিলাম, আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হইয়াছিল, তাতেই এই রকম হয়েছে। আমার মন্তব্য শুনিয়া শ্যালক আধ্যাত্মিকভাবে একটু হাসিলেন, বলিলেন, তা হবে, কিন্তু তাহা যে একেবারেই হইতে পারে না তাহা তাহার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল। কোনো এক তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হাসিয়া এমন ভাব দেখায় যেন অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপর পক্ষের মনে রাগ হওয়া স্বাভাবিক। আমারও একটু রাগ হইল, কিন্তু যে লোক তর্ক করিতে অসম্মত তাহাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝাইয়া দেওয়া ছাড়া অন্য পথ নাই। তাই আমি বলিলাম, আচ্ছা, এক কাজ করা যাক। আমার মাথায় একটা প্ল্যান এসছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না, ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। প্রত্যক্ষের বরফ তো প্রমাণ আর নেই। নিকটেই একটা পাথর পড়িয়াছিল, আমি সেটা তুলিয়া লইয়া গোড়ে আঘাত করিতে উদ্যত হইয়াছি, এমন সময় কুকুরটা কোথা হইতে ছুটিয়া আসিয়া একটা বিশ্রী রকমের চিৎকার করিয়া উঠিল এবং সমস্ত দাঁত পাখি তুলিয়া অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসাইয়া দিল। শ্যালক আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, চলে এসো, চলে এসো, কি যে তোমার পাগলামি! কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হইয়া পড়িয়াছিলেন, বাস্তবিক পক্ষে আমি ততটা হইলাম। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রাখিয়া আমরা যখন গৃহে ফিরিয়া আসিলাম, তখন তুমুল তর্ক বাধিয়া গিয়াছে। কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত যুক্তিগুলি শ্যালকের কুসংস্কারের বর্মের ওপর আছড়াইয়া পড়িয়া ভগ্নোদ্যমে ফিরিয়া আসিতেছে। বাড়ি ফিরিতেই আমার শালাজ এবং যাহার সম্পর্কে শালার সহিত সম্বন্ধ তিনি আসিয়া যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী, প্রতীচ্যের আলোক তাহাদের চোখে সোনার কাঠি স্পর্শ করাইয়াছে। তাহারা আসিয়াই আমার পক্ষে যোগদান করিলেন। শ্যালক বেচারীর বর্ম তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষত বিক্ষত হইয়া উঠিল। তর্কে যে ব্যক্তি হারে তাহার জিদ বাড়িয়া যায়। যুক্তির দিকে তখন আর তাহার ভ্রুক্ষেপ থাকে না। শ্যালক শেষে চটিয়া উঠিয়া বলিলেন, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালাজও উৎসাহদীপ্ত চক্ষে কহিলেন, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শ্যালক গাম্ভীর্য অবলম্বন করিয়া কহিলেন, একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারণ নেই, আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আমি বলিলাম, সকলের সাহস এবং সম্ভাবনা সমান হয় না, আমি যেতে প্রস্তুত আছি। শ্যালক অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থাকিয়া বলিলেন, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তাহার মুখে আর কথা সরিল না। আমি হাসিয়া বলিলাম, নিশ্চয়ই, খোট্টা দেশে বেশি দিন থাকিনি বলেই বোধহয় আমার সে সাহসটুকু আছে। তাহলে আজই ভালো, আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত, প্রেত, দৈত্য, দানা আজ সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নৃত্য করে বেড়াবেন। অতএব এই সুযোগ ছাড়া অনুচিত।
শ্যালক ভীত চোখে চাহিয়া বলিলেন, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। তীব্র হাস্যোচ্ছ্বসিত কণ্ঠে শালাজির নিকট হইতে প্রতিবাদ আসিল। ভয় পাবেন না সুরেশ বাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলুম। আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোনো এক মহিলা তার বিম্বাধরের রক্তিম রাগে আপনার কপালে ললাটিকা পরিয়ে দেবেন। ভূতজয়ী বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখাইয়া বলিলাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে, মহিলাটি কে শুনি? তিনি হাসিয়া বলিলেন, তার সঙ্গে কারুর তুলনাই হয় না, বলিয়া আমার গৃহিণীর দিকে কটাক্ষপাত করিলেন। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, ওই জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়। গৃহিণী জনান্তিকে, আহ কি বকছো, দাদা রয়েছেন, তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাত্রেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এই কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালাজ অতি দূরদর্শিনী, বলিলেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনি হয়তো করবেন না। অতএব আপনাকে একটি কাজ করতে হবে, খড়ি দিয়ে গোড়ের ওপর নিজের নাম লিখে আসতে হবে। তথাস্তু। গৃহিণীর দিকে ফিরিয়া বলিলাম, তোমার দাদার প্রেততত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? অল্প দ্বিধাজড়িত হাসি ভিন্ন আর কোনো জবাব পাওয়া গেল না। শ্যালক বলিলেন, ফাজলামি ছাড়ো, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। শ্যালকের কথা শুনিলাম না, কারণ অনেক ক্ষেত্রে অগ্রসর হওয়া যত সহজ, পশ্চাৎপদ হওয়া তত সহজ নয়। রাত্রি 11:30টার সময় গরম জামায় আপাদ মস্তক আবৃত করিয়া একটা কড়া গোছের বর্মা চুরুট ধরাইয়া বাহির হইলাম। এতক্ষণে গৃহিণীর মুখ ফুটিল, প্রতীচ্য বিদ্যায় জলাঞ্জলি দিয়া বলিলেন, থাক, গিয়ে কাজ নেই। আমি হাসিয়া বলিলাম, পাগল, ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি। শ্যালক নিরতিশয়ে ক্ষুব্ধ স্বরে বলিলেন, তুমি এমন একগুঁয়ে জানলে কোন শালা তর্ক করতো? এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কখনো ভোগ করি নাই। একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিকে চাপিয়া বসিয়া আছে। পথ চলিতে চলিতে পদে পদে মনে হয় বুঝি পর মুহূর্তে এই এক চাপ অন্ধকারে ঠোকর লাগিয়া হুমড়ি খাইয়া পড়িয়া যাইব। চুরুটে লম্বা টান মারিয়া মনে প্রফুল্লতা ও উৎসাহ সঞ্চয় করিতে লাগিলাম। সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাতসারে এমন সতর্ক ও সন্দিগ্ধ হইয়া উঠিল যে নিজের পদধ্বনি শুনিয়া নিজেই চমকিয়া উঠিলাম। মনে হইল কি যেন চুপি চুপি বিছন হইতে আমার অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে। কিন্তু তথাপি অকারণে ভয় পাইবার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারিলাম দ্বিপ্রহর রাত্রির এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলিয়া আমার আন্তরিক সাহসকে দুচ্ছেদ্য একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়াইয়া ফেলবার চেষ্টা করিতেছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করিয়া ফেলিতেছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সহস্র পাকে জড়াইয়া পরে ধীরে ধীরে জীর্ণ করিয়া ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করিয়া ফেলিতেছে। ক্রমে বিপর পাতি রাস্তার পূর্ব প্রান্তে আসিয়া পড়িলাম। ইহারই অপর প্রান্তে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার উপর বহু ঊর্ধ্বে তাদের শাখা প্রশাখা মিলিয়াছে। অন্ধকার আরো জমাট বাঁধিয়া আসিল। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পাইলাম। শরীরের সমস্ত রোম শক্ত হইয়া দাঁড়াইয়া উঠিল। পরক্ষণেই একটা খুব লঘু পদার্থ পিঠের ওপর দিয়া খড় খড় শব্দে নিচে গড়াইয়া পড়িল। বুঝিলাম ভয় পাইবার মতো কিছুই হয়নি এখনো। মাথার উপর যে ঘন পল্লব শাখাগুলি আলিঙ্গনকে নিবিড় বিচ্ছেদবিহীন করিয়া রাখিয়াছে, তাহারই একটি শুষ্ক পাতা ঝরিয়া পড়িয়াছে।
আরামের নিঃশ্বাস ফেলিয়া চলিতে লাগিলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হইয়া আসিয়াছিল। অন্য সময় হইলে ফেলিয়া দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়িতে পারিলাম না। তাহার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণীর সংস্রব ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হইয়া উঠিতেছিল, তখন ওই ক্ষীণ রশ্মিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগাইয়া রাখিয়াছিল। ওটাকে ফেলিয়া দিলে যে অনেকখানি সাহসও চলিয়া যাইবে, তাহা বেশ বুঝিতেছিলাম। কিন্তু ক্রমে যখন আঙুল পুড়িতে লাগিল, তখন সেটাকে ফেলিয়া দিতেই হইল। একবার বেশ ভালো করিয়া টানিয়া লইয়া সম্মুখের দিকে কিছু দূরে ফেলিয়া দিলাম। ফেলিয়া দিবা মাত্র মনে হইল, যে আঙুল দুটা দিয়া চুরুট ধরিয়াছিলাম, তাহাদের মধ্যে কোনো ছিদ্র পাইয়া খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকিয়া পড়িল। আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটটার ওপর। সেটা মাটিতে পড়িবা মাত্র আগুন ছিটকাইয়া উঠিল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটিল। ছিটকানো আগুনটা মধ্যপথে দুটা আকৃতি ধরিয়া পাশাপাশি একসঙ্গে নড়িতে আরম্ভ করিল। মাটি হইতে প্রায় 1 হাত উপরে থাকিয়া পরস্পরের 4 আঙুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটা একজোড়া লাল জোনাকির মতো সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল এবং মাঝে মাঝে মিটমিট করিতে লাগিল। আমার মাথা বোধ হয় গরম হইয়া উঠিয়াছিল। কি জানি কেন আমার ধারণা জন্মিল যে ওই মিটমিট করা অগ্নিস্ফুলিঙ্গ দুটার কিছুই নয়, দুটা চক্ষু আমার পানে তাকাইয়া আছে, এবং এই চক্ষু দুটার পশ্চাতে একটা খর্বাকৃতি কুকুরের কালো রং যে অন্ধকারে মিশাইয়া আছে, তাহা যেন মনে স্পষ্ট অনুভব করিলাম। চলিতে চলিতে কখন দাঁড়াইয়া পড়িয়াছিলাম লক্ষ্য করি নাই। চক্ষু দুটাও সম্মুখে কিছু দূরে দাঁড়াইল। তারপর কতক্ষণ যে নিষ্পলক ভাবে আমার মুখের দিকে দৃষ্টি ব্যাদান করিয়া রহিল জানি না। মনে হইল বহুক্ষণ পরে সেই চক্ষুর পলক পড়িল। তখন সেটা আবার চলিতে আরম্ভ করিল। আমিও পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। দেহের ওপর তখন কোনো অধিকারই নাই। স্বপ্নে বিভীষিকার সম্মুখ হইতে পলাইবার ক্ষমতা যেমন লুপ্ত হইয়া যায়, আমিও তেমনি নিতান্ত নিরুপায় ভাবে ওই চক্ষুর পশ্চাৎবর্তী হইলাম। স্বাধীন ইচ্ছা তখন একেবারে জড়ত্বপ্রাপ্ত হইয়াছে, আছে কেবল সমস্ত চেতনাব্যাপী দিগ্বিদিক জ্ঞান শূন্য ভয়। কতক্ষণ এই অগ্নি চক্ষুষ্মান আমাকে তাহার আকর্ষণ প্রভাবে টানিয়া লইয়া গিয়াছিল আমার ধারণা নাই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতির ছায়া পড়িয়াছিল যে পাকা রাজপথ দিয়া চলিতেছি না, আর একবার মনে হইয়াছিল বুঝি একটা গাছের মোটা শিকড়ে ঠক্কর খাইলাম, কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাহিরে। হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খাইলাম, এটা বেশ স্মরণ আছে। তারপর হুমড়ি খাইয়া পড়িয়াই নিচের দিকে গড়াইতে শুরু করিলাম। কোথায় পড়িতেছি কোনো ধারণাই ছিল না। অন্ধকারে দেখাও অসম্ভব, কিন্তু এই পতন যে অনন্তকাল ধরিয়া চলিতে থাকিবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকাইয়া আছে, তাহা মনের মধ্যে বদ্ধমূল হইয়া গেল। অথচ কি নিদারুণ সেই পতন! গড়াইতে গড়াইতে এক ধাপ হইতে অন্য ধাপে পড়িতেছিলাম, এবং প্রত্যেক স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করিয়া ভাঙিয়া যাইতেছিল। এই অবরোহণের শেষ ধাপে যখন আসিয়া পৌঁছিলাম, তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করিয়া আসিয়াছি তাহা সমস্ত শরীর দিয়া অনুভব করিতে লাগিলাম। অনেকক্ষণ পরে চক্ষু মেলিলাম। সেই দেহহীন লাল চক্ষু দুটা আমার মুখের অত্যন্ত নিকটে ঝুঁকিয়া পড়িয়া কি যেন নিরীক্ষণ করিতেছে। দেহের রক্ত তো জল হইয়া গিয়াছিলই, এবার তাহা একেবারে বরফ হইয়া গেল। একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়া গেল। তারপর আর কিছু মনে নাই। সূর্যোদয়ের কিছু পূর্বে জ্ঞান হইল। কল্লোকাল রাত্রি যে স্বাভাবিকভাবে কাটে নাই,
এই চিন্তা লইয়া চক্ষু মেলিলাম। ঘাসের উপর শুইয়া আছি দেখিয়া তাড়াতাড়ি উঠিতে গেলাম। উহ, আর দারুণ বেদনা। আবার শুইয়া পড়িলাম। তখন ক্রমশ সব মনে পড়িল। ঘাড় নাড়িয়া যতদূর সাধ্য দেখিয়া বুঝিলাম পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুষ্ক গড় খাই গিয়াছে তাহারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়িয়া আছি। সূর্য উঠিল। এখানে সমস্ত দিন পড়িয়া থাকিলেও কেহ সন্ধান পাইবে না, ইহা স্থির। শরীরে তো নড়িবার শক্তি নাই। প্রচণ্ড এক হ্যাঁচকা মারিয়া উঠিয়া দাঁড়িলাম। চক্ষু হইতে আরম্ভ করিয়া দেহের সমস্ত রোম বেদনায় টন টন করিয়া উঠিল। কিন্তু বাড়ি গিয়া পৌঁছাতেই হইবে। অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানিতে টানিতে কি করিয়া বাড়িতে পৌঁছিলাম তাহা প্রকাশ করিবার সাধ্য আমার নাই। বাড়ি যাইতেই সকলে চারদিক হইতে ছুটিয়া আসিল এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করিয়া দিবার জোগাড় করিল। শ্যালক সকলকে সরাইয়া দিয়া আমাকে একটি ইজি চেয়ারে বসাইয়া ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হইয়া গিয়াছে। প্রাণপণে চেষ্টা করিয়াও একটা কথা উচ্চারণ করিতে পারিলাম না। শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাওয়াইয়া ডাক্তার ডাকিতে গেলেন। ডাক্তার যখন আসিলেন তখন বিছানায় শুইয়া আসছি। ভয়ানক কম্প দিয়া জ্বর আসিতেছে। স্ত্রী ও শ্যালক মলিন মুখে মাথার শিয়রে বসিয়া আছেন। ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন, দুটো লাংসই এফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অচেতন হইয়া পড়িলাম। ঘুম ভাঙিয়া দেখি শরীর বেশ ঝরঝরে হইয়া গিয়াছে, কোথাও কোনো গ্লানি নাই। কে একজন পিছন হইতে জিজ্ঞাসা করিল, কেমন বোধ হচ্ছে? ফিরিয়া দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেকদিন পরে তাহাকে দেখিয়া বড় আনন্দ হইল। বলিলাম, বেশ ভালোই বোধ হচ্ছে ভাই। বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ মৃদু হাসিয়া বলিল, প্রথমটা ওই রকম বোধ হয় বটে। আমার যখন কলেরা হয় হঠাৎ মনে পড়িয়া গেল, তাই তো বিনোদ তো আজ 10 বৎসর হইল কলেরায় মরিয়াছে। আমি সহস্তে তাকে দাহ করিয়াছি, তবে সেখানে আসিল কি করিয়া? মহাবিস্ময়ে জিজ্ঞাসা করিলাম, বিনোদ, তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেকদিন আগে মারা গেছ। বিনোদ আসিয়া আমার 2 হাত ধরিল। কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, তুমিও আর বেঁচে নেই বন্ধু। নমস্কার, আমি অভয়, আর আপনারা শুনছিলেন এতক্ষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প রক্তক্ষত্তক। এবার শুনবেন আমাদের দ্বিতীয় গল্প, শখের পুতুল। শোন, আমার জন্য আর কিছু আনিস বা না আনিস, পুতুল কিন্তু অবশ্যই আনবি, না হলে তোর কপালে দুঃখ আছে। কাকিমা আবার আমার শখের কথা জানতেন, তাই বান্ধবী কিছু বলার আগেই কাকিমা বললেন, তোর বন্ধুর কথা জানি না, আমি তোর জন্য মনে করে পুতুল আনবো। কটা চাই বল? আমি তো আনন্দে আত্মাহারা, পুতুল পাবো বলে কথা। ওরা ঘুরতে যাবার পর থেকে দিন গুনতে লাগলাম, কবে ওরা ফিরবে আর আমি পুতুল পাবো। দিন 15 অধীর আগ্রহে অপেক্ষা করার পর ওরা বাড়ি ফিরতেই ছুটে চলে গেলাম ওদের বাড়ি। আনন্দ আর ধরছে না। কাকিমা জানতেন ওরা ফিরতেই আমি আসবো, তাই আগেই আমার জন্য আনা জিনিসগুলো বার করে গুছিয়ে রেখেছিলেন। উপহার দেখে আমার আনন্দ কোথায় রাখবো বুঝে উঠতে পারলাম না। একটা হালকা সবুজ রঙের লেহেঙ্গা, 2টো কুন্দনের সেট আর এক রাস পুতুল শোপিস।
লেহেঙ্গা আর কুন্দন দেখে যত না আনন্দ হলো, তার চেয়ে পুতুলগুলো দেখে পাগল হয়ে গেলাম। কাকিমাকে চট করে একটা প্রণামী করে বসলাম খুশির চোটে। বান্ধবীর ইচ্ছে ছিল বেশ করে আমার কাছে রাজস্থানের গল্প করবে, কিন্তু আমার তখন ওর গল্প শোনার সময় কোথায়? বাড়ি গিয়ে পুতুলগুলো ভালো করে দেখতে হবে তো নাকি? তাই ওকে কোনো রকমে বুঝিয়ে পরের দিন আসবো বলে কেটে পড়লাম। ও একটু রেগেই গেল মনে হয়। বাড়ি ফিরতেই মা রেগে লাল। আবার আবর্জনা। মায়ের কথার উত্তর না দিয়ে পুতুলের ভান্ডার খুলে বসলাম নিজের ঘরে। দেখি চোখ ধাঁধিয়ে গেল। সত্যি কাকিমার নজর আছে। নিজের মনেই বললাম, রাজা রানী সৈনিক হাতি ঘোড়া নাচনেওয়ালি কিছুই বাদ যায়নি। অদ্ভুত সব পোশাক আর অদ্ভুত সুন্দর সব কাজ পুতুলগুলোতে। তবে সবচেয়ে নজর কাড়ল একটি শোপিস। একটা ঘোড়ার ওপর একটি রাজপুত পোশাক পরা পাগড়ি মাথায় ছেলে বসে, আর তার সঙ্গে একটা রাজপুত পোশাকে আর গয়নায় সজ্জিতা আধ ঘোমটা দেওয়া মেয়ে দাঁড়িয়ে। মূর্তিটা এতটাই নিখুঁতভাবে তৈরি যে মনে হচ্ছে ওরা যেন কথা বলতে বলতে হঠাৎ স্ট্যাচু হয়ে গেছে। যে কোনো সময় আবার জেগে উঠবে, কথা বলতে শুরু করবে। কতক্ষণ যে ওটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম জানি না। ঘোর ভাঙলো মায়ের ডাকে, খেতে ডাকছে। বাকিগুলোকে কাগজে মুড়ে পাশের টেবিলে রেখে দিলাম। শুধু ওই যুগল মূর্তিটাকে নিয়ে এসে বসার ঘরের ক্যাবিনেটে সাজিয়ে দিলাম। মা সাধারণত আমার পুতুল পছন্দ করে না, কিন্তু এটাকে দেখে মাও যেন মুগ্ধ হয়ে গেল। বাবাও দেখে বলল, বাহ, বেশ সুন্দর তো। আমার হাসি বেশ চওড়া হলো। খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে মূর্তিটাকে ভালো করে দেখে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। পুতুলটার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা ফিস ফিস আওয়াজে ঘুম ভাঙল। উঠে বসে এদিক ওদিক তাকালাম। ঘর একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মোবাইলটা নিয়ে দেখলাম রাত 12টা বেজে গেছে। ফিস ফিস তখনও চলছে। পা টিপে টিপে উঠে মা বাবার ঘরে উকি মারলাম। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ফিস ফিস কিন্তু তখনও চলছে। বেশ ভয় করতে লাগলো। ভাবলাম মা বাবাকে ডাকি। তারপর মনে হলো একবার ব্যাপারটা দেখি কি হচ্ছে। সেই মতো নিঃশব্দে বসার ঘরে গিয়ে উপস্থিত হলাম। ফিস ফিস আওয়াজ গুঞ্জনে পরিণত হচ্ছে, যেন কোনো প্রেমিক প্রেমিকা মৃদু সুরে প্রেমালাপ করছে। পরিষ্কার বুঝতে পারলাম আওয়াজটা আসছে ক্যাবিনেটের দিক থেকে। ঘর অন্ধকার থাকায় কাউকে দেখা যাচ্ছে না। ভয়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। হাড় থাকতে না পেরে লাইটের সুইচটা টিপে দিলাম। নিমেষে সারা ঘর আলোয় ভরে গেল, আর সেই গুঞ্জনধ্বনি বন্ধ হয়ে গিয়ে ঘর নিস্তব্ধ হয়ে গেল। সারা ঘর ঘুরে দেখলাম, কেউ কোথাও নেই। হঠাৎ চোখে পড়ল সেই যুগল মূর্তিটা যেখানে রেখেছিলাম সেখান থেকে সরে ক্যাবিনেটের নিচের তাকে চলে গেছে। আমি আস্তে করে এগিয়ে গিয়ে ওটাকে হাতে তুলে নিলাম। চোখের ভুল কিনা জানি না, দেখলাম মূর্তির ছেলে মেয়েটির চোখে যেন অদ্ভুত এক বিরক্তি ছড়িয়ে আছে। সকালে যে মূর্তির চোখ ছিল খুশি খুশি, এখন মুখের অভিব্যক্তি পরিবর্তন হওয়াতে বেশ ভয় করে উঠল। তাড়াতাড়ি মূর্তিটা ক্যাবিনেটে রেখে আলো বন্ধ করে ঘরে চলে এলাম। ঘরে গিয়ে বিছানাতে বসতে না বসতেই আবার ফিসফিসানি আওয়াজ। বসার ঘরে গিয়ে আলো জ্বালাতেই আওয়াজ বন্ধ, আর মূর্তিটাকে পেলাম সোফার ওপর। তাড়াতাড়ি ওটাকে আবার ক্যাবিনেটে চালান করে ঘরে ফেরত আসতেই আবার গুঞ্জন।
আর বসার ঘরে যাবার সাহস হলো না। পাশবালিশটাকে জড়িয়ে চাদরের তলায় যতটা সম্ভব সেদিয়ে গেলাম। আচমকাই মায়ের চিৎকার। এই মাঝরাতে ফোনে কথা বলে ঘুমের 12টা বাজালে দেবো ফোনটাকে ফেলে। আমি ফোনটাকে আমার থেকে দূরে রেখে নিঃশব্দে ঘুমের ভান করে পড়ে রইলাম। মা দুপদাপ শব্দে আমার ঘরে এসে দেখলো ফোন আমার থেকে দূরে, আমি ঘুমোচ্ছি। আমার ঘর থেকে বেরিয়ে বসার ঘরে যেতেই একটা প্রবল আর্তনাদ। আর থাকতে না পেরে ছুটলাম। বাবাও ছুটে এলো। সেই মূর্তিটা এবার মাটিতে, এবং মা তাতে হোঁচট খেয়ে নখ উপড়েছে, রক্ত পড়ছে। মা আমার ওপর তো রেগে অস্থির। আমি কিছুতেই বোঝাতে পারি না যে মূর্তিটা আমি মাটিতে রাখিনি। এরপর মা জোর করে আমাকে নিজেদের সঙ্গে শুতে নিয়ে গেল। আর তারপর সারা রাত ধরে আমরা 3টি প্রাণী সমানে সেই ফিসফিস শব্দ শুনলাম। আলো জ্বাললে ফিসফিস আওয়াজ বন্ধ, আর মূর্তিটা ঘরের নানা জায়গা থেকে পাওয়া যেতে লাগলো। রাত যে কিভাবে কেটেছিল বলার নয়। সারা রাত সবাই ভয়ে কেঁপেছি। কেউ আর বাকি রাত ঘুমোতে পারিনি। পরের দিন সকালে উঠেই মা মূর্তিটাকে নিয়ে কালীবাড়ি ছুটল। স্থানীয় কালীবাড়ির পুরোহিতের ওপর অসীম ভক্তি মায়ের। তিনি সব শুনেও মূর্তিটাকে দেখে বলেছিলেন মূর্তিটা তৈরির সময় কোনো বিশেষ পদ্ধতিতে মূর্তিটাকে জীবন্ত করার জন্য এতে কোনো প্রেমিক প্রেমিকার আত্মা ভরেছেন। সেই অতৃপ্ত আত্মারা এসব করছে। এরা নিজেদের কোনো কাজে বাধা পেলে বাধা দানকারীর ক্ষতি করতে পারে, তাই এটাকে ঘরে না রাখাই ভালো। মা সব শুনে সেই পুরোহিতের নির্দেশে আমাকে বললেও মূর্তিটা গঙ্গায় দিয়ে আসছে। খারাপ লাগলেও আমি মায়ের কথা অমান্য করতে পারিনি। সে রাতে সত্যিই অসম্ভব ভয় পেয়েছিলাম। বাবা আর আমি বাগবাজারের ঘাটে মূর্তিটা গঙ্গায় ভাসিয়ে দিই। যাবার সময় পড়ে গিয়ে আমার বাজেভাবে পা মচকায়। 2 সপ্তাহ পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরতে হয়েছিল। তারপর থেকে আমার পুতুল আর শোপিসের শখ উবে যায়। পরদিন আমি না যাওয়াতে আমার বান্ধবী তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। সব জানতে পেরে ওরা অবাক। জানায় জয়পুরের একটা পুতুলের দোকান থেকে ওরা ওটা কেনে। ওখানে অনেক পুরনো পুতুল ছিল, ছোট ছোট রাজ পরিবারের পুতুল। তারা বাতিল করে দিলে চাকর বাকররা দোকানে বেচে দেয়। আমার শখের কথা ভেবে আমার বান্ধবীর খুব পছন্দ হওয়াতে আমার জন্য ওরা ওটা কেনে। তার বেশি কিছু আর ওরা জানে না। আর আমি আর পুতুল জমাই না। ভয় ধরে গেছে আমার। এতক্ষণ শুনছিলেন আপনারা গল্প শখের পুতুল। এইবার আমাদের তৃতীয় ও অন্তিম গল্প, মৃত্যুর স্বাদ। গল্পটা কিছুটা লোভে পাপ, পাপে মৃত্যু টাইপের, তবে একটু ভয়ঙ্কর। সম্পূর্ণ কাল্পনিক। লেখকের অলস মস্তিষ্কের কিছু আজগুবি চিন্তাধারা মাত্র। কারণ ভূত প্রেত বলতে বাস্তবে কিছুই নেই বা হয় না, আমরা সবাই জানি। প্রেত চর্চা কখনো কোনো জাতি, ধর্ম ও কুসংস্কারকে সমর্থন করেনি, আর ভবিষ্যতে করবেও না। যাই হোক, গল্পটা একটা মেয়ে যার নাম নীরা, তাকে নিয়ে। নীরার বাবা মারা গেলে তার দেখাশোনা করবার জন্য এক মামি আসেন তাদের বাসায়। আর তারপর কি হলো আর বেশি স্পয়লার দেব না, শুনেই নিন গল্প।
শুনতে থাকুন আজকের অন্তিম গল্প, মৃত্যুর স্বাদ। এক সপ্তাহ হয়ে গেল নীরার বাবা মারা গেছেন। পৃথিবীতে কাছের বলতে ওই একজনই ছিল নীরার। পৃথিবীতে এসেই মাকে হারায় কপালপুরী নীরা। একা হয়ে গেল মেয়েটা। ওর বাবার মস্ত ব্যবসা ছিল ঢাকা শহরে। মেয়ের জন্য যা রেখে গিয়েছেন তাতে নীরা তার নাতি নাতনির ছেলে মেয়েদের বসিয়ে খাওয়াতে পারবে। মামা মামি আর তাদের ছোট ছেলে রাসেল এলো গ্রাম থেকে। এখন থেকে তারা নীরার সাথেই থাকবে ওর দেখভাল করার জন্য। নীরার মামি খুব ভালো। ছোটবেলায় নীরা ওর মামির কাছেই বড় হয়েছে, তাই নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি নীরাকে। নীরাও মামা মামি আর ছোট ভাই রাসেলকে পেয়ে একটু সান্ত্বনা পেল। মাস তিনেক পরে গ্রাম থেকে খবর আসলো নীরার নানু হার্ট অ্যাটাক করেছেন। ঢাকার একটা ভালো হাসপাতালে এনে অ্যাডমিট করে দিল নীরা। দিন দুয়েক বাদে সে সুস্থ হয়ে গেল। খুব করে বলেছিল নীরা নানুকে তার সাথে থেকে যেতে, কিন্তু কিছুতেই সে রাজি হচ্ছিল না। অগত্যা নীরা শেষমেশ গ্রামেই রওনা দিল নানু মামা মামি আর রাসেলকে নিয়ে। ঢাকা থেকে নীরাদের গ্রামের বাড়ি খুব একটা দূরে নয়, বেশি হলে ঘন্টা 5 লাগে। রাতের খাবার শেষে 9টা নাগাদ রওনা হলো তারা গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। বাজারে গিয়ে গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলল আজ রাতে এখানেই গাড়ি নিয়ে থেকে যেতে। সকালে নীরা তার মামা মামি আর রাসেলকে নিয়ে ঢাকায় চলে যাবে। নীরাদের নানু বাড়ি যেতে হলে এখন তাদের একটা নদী পার করতে হবে, কিন্তু এত রাতে নৌকা কি পাবে তারা? মামা বলল চলো আগে গিয়ে দেখি, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, আর না পেলে না হয় আবার ফিরে এসে গাড়িতেই রাতটা পার করে দেব। মামার কথায় সায় দিল নীরা। নদীর পাড়ে এসে মাঝি ভাই বলে কয়েকটা হাফ ছাড়লেন মামা, কিন্তু কোনো উত্তর এলো না। অনেকক্ষণ অপেক্ষা করে যখন কাউকে পেল না, তখন ভাবলো আজ রাতটা গাড়িতেই কাটাতে হবে। ফিরে যাচ্ছিল ওরা গাড়ির কাছে, হঠাৎ কেউ যেন মামার নাম ধরে ডাকলো নদীর মধ্যে থেকে। সবাই পিছনে ফিরে তাকালো, দেখলো একটা নৌকা কুয়াশার মধ্যে থেকে তাদের দিকে এগিয়ে আসছে। গায়ে কালো চাদর মুড়ি দেওয়া একজন ভদ্রলোক নৌকাটা চালাচ্ছিল। নৌকাটা দেখতে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল ওরা। তড়িঘড়ি করে একে একে সবাই নৌকায় উঠে বসলেন। মাঝি নৌকা চালানো শুরু করে দিল। নৌকায় চড়তে খুব ভালো লাগে নীরার। নৌকায় চড়ে পানিতে হাত দিতে হারিয়ে যায় নীরা ঢেউয়ের সাথে সাথে। এবারও পানিতে হাত দিয়ে দিল নীরা। এত রাত্রে আগে কখনো নৌকায় চড়েনি সে, এবারেই প্রথম। পানিতে হাত দিয়ে ভাবতে লাগলো নিজের মতো করে। নিজের চিন্তার সাথে মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ একটা ধমকা হাওয়া এলো উত্তর দিক থেকে। ঘূর্ণিঝড় বলে চিৎকার দিয়ে উঠলো মামা মামি ও নানু। নীরার হুঁশ ফিরল ওদের গলার আওয়াজ পেয়ে। নীরা উঠে দাঁড়ায়। সবাই চিৎকার করছে, কিন্তু মাঝি তার মতো করে গান গাইছে আর নৌকা চালাচ্ছে। মনে হচ্ছে ওদের কারো গলার আওয়াজ তার কানে লাগছে না। কেউ কিছু বোঝার আগেই হঠাৎ নীরা নদীতে ঝাঁপ দিল। মামাও কিছু না ভেবে নীরাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পরে নীরাকে আর পাওয়া গেল না। এদিকে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। নদীর ধারে দলে দলে মানুষ ভিড় করছে। ডুবুরি দিয়ে নদীর এ মাথা থেকে অন্য মাথা তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে নীরাকে। ডুবুরিদের সাথে মামাও ব্যস্ত হয়ে পড়েছেন আদরের ভাগ্নিকে খুঁজতে। নানু মামি নদীর পাড়ে বসে কান্নাকাটি শুরু করেছেন। মামা সহ ডুবুরিরা হতাশ হয়ে সন্ধ্যার দিকে নদী থেকে উঠে এলো। এবার বাসার দিকে রওনা দেওয়া হলো। সারাদিন খোঁজাখুঁজি করে মামা কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। সবাইকে নিয়ে বাসার দিকে রওনা দিলেন মামা। এমন সময় মামি চিৎকার দিয়ে উঠল। সবাই আটকে উঠল মামির চিৎকার শুনে। সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু মামি কোনো কথা বলতে পারছিল না। শুধু সামনের বটগাছের ওপরের দিকে আঙুল তুলে দিয়ে কি যেন ইশারা করে দেখালেন। সবাই তাকিয়ে একদম হতবাক। দেখলো নীরার লাশ নদীর ধারের বটগাছে ঝুলছে। নীরা ওখানে কি করে গেল? আর আজ সারাদিনে কেউ ওর লাশটা দেখলো না? কিভাবে হলো এটা? এত কিছু ভাবার সময় না এখন।
বলে উঠল নানু। নানুর কথা শুনে মামা কিছুটা আটকে উঠলেন। কেমন যেন মোটা মোটা লাগছিল নানুর কণ্ঠটা। কিছুটা রাগী স্বরেই বললেন বলে মনে হচ্ছে। মামা অত কিছু না ভেবে স্থানীয় থানায় একটা ফোন করে দিল। পুলিশ আসলো, নীরার লাশ নামানো হলো গাছ থেকে। পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যাবে পুলিশ, তাই সাথে সাথে নীরার বাড়ির কাউকে আসতে বললেন তারা। সবশেষে ঠিক করলেন মামা যাবেন পুলিশদের সাথে, আর নানু মামি রাসেল বাড়ি চলে যাবে। কিন্তু রাসেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নীরার নিরুদ্দেশের পরে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে রাসেলের কথা সবাই প্রায় ভুলেই গিয়েছে। মামা সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, হয়তো ও বাড়ি চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও। আর কয়েকজন পুলিশকে নামিয়ে দিল রাসেলের খোঁজ করার জন্য। মামার মনটাও কেমন যেন করছে নিজের ছেলের জন্য। তিনি আর পুলিশদের সাথে হাসপাতালে গেলেন না। তাদের বললেন, আপনারা লাশটা নিয়ে চলে যান, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। তিনি কিছুটা আতঙ্কিত হয়ে গেলেন। ভাবছেন কিভাবে নীরার লাশটা বট গাছে ঝুলে রইল, আর রাসেলই বা কোথায়। এমন সময় কেউ একজন মামা বলে ডাক দিল পেছন থেকে। তিনি পিছনে ঘুরে তাকাতেই কয়েক পা পিছনে সরে গেলেন। এ কি করে সম্ভব? নীরা, তুমি? হ্যাঁ মামা, আমি। কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? এগুলো কি হচ্ছে? তুমি কিভাবে কিভাবে মামা? নীরা এক পা দুপা করে সামনের দিকে এগোচ্ছে, আর মামা এক পা দুপা করে পিছনের দিকে সরে যাচ্ছে। এবার কেউ মামার পিছন থেকে মামাকে নীরার দিকে ঠেলে দিচ্ছে। মামা পিছনে তাকালো, দেখলো রাসেল। কিন্তু চেনা যাচ্ছে না রাসেলকে। কেমন বিভৎস চেহারা, মনে হচ্ছে কেউ ওর মুখ থেতলে দিয়েছে। মামা জোরে জোরে চিৎকার দিয়ে উঠল, এসব কি হচ্ছে? নীরা, তুমি কিভাবে এখানে? কাল রাতেই তো আমি তোমাকে নদীর মধ্যে মেরে দিয়েছি, আর তুমি তো গাড়িতে ছিলে পুলিশদের সাথে। তাহলে স্বীকার করে নিলে মামা, তুমিই আমাকে মেরেছ। মামা কিছু না বলেই নদীর পাশের জঙ্গল বরাবর ছুটতে শুরু করলো। চোখ বন্ধ করে ছুটছে, নিজের হাতে খুন করা লাশের ভয়ে ছুটছে। ছুটতে ছুটতে একসময় কারো একজনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় মামা। উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে সে। কাল রাতের মাঝিটা। আস্তে আস্তে মুখের কালো চাদর সরিয়ে ফেললো লোকটা। লোকটার চেহারা দেখে মামা একদম হতবাক। নীরার বাবা, যাকে সে গত 2 মাস আগে খুন করেছিল। ভাইজান, আপনি চিনতে পেরেছো আমায়? আজ তোমার স্বাদ পুরো করব আমরা, মৃত্যুর স্বাদ। আমাকে ক্ষমা করে দিন ভাইজান, ভুল হয়ে গেছে আমার। নীরা আর রাসেলের আত্মাও এতক্ষণে চলে এসেছে। ওদিক থেকে নীরার নানুও চলে এসেছে। সেও এখন নীরাদের মতোই আত্মা। নানু যেদিন হার্ট অ্যাটাক করেন সেদিনই তিনি মরে যান। নীরার বাবার আত্মা তাকে সব বলে দিয়েছিলেন। সম্পত্তির লোভে তার ছেলে যেসব করেছে তা পুরোটাই। আর কাল রাতে নীরাকে হত্যা করার পরেই নীরার আত্মা রাসেলকে মেরে ফেলে। মামার কৃতকর্মের ফল ভোগ করতে হলো রাসেলকেও। নীরা, তার বাবা, রাসেল আর নানু এগিয়ে আসছে মামার দিকে, মৃত্যুর স্বাদ পুরো করতে। নমস্কার, আমি অভয়, আর আপনারা শুনছিলেন এতক্ষণ মৃত্যুর স্বাদ। সমগ্র গল্প পাঠে ছিল আমার সাথে পম্পা, কমলিকা আর প্রমিতা। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এই রকমই নিত্য নতুন গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রেত চর্চাকে, আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিন যাতে গল্প ছাড়লেই সবার আগে নোটিফিকেশন যায় আপনার ফোনে। সামনের সপ্তাহের শনিবার ঠিক রাত 9:30 আসবে আমাদের কটেজ নম্বর 306-এর দ্বিতীয় ও অন্তিম পর্ব। শুনতে হবে তো নাকি? হ্যাঁ, আর শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, যেমনটা বললাম ঠিক তেমনভাবে। তো দেখা হচ্ছে সামনের সপ্তাহে ঠিক রাত 9:30। সুস্থ থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্রেত চর্চা। ধন্যবাদ।